দীর্ঘদিন ধরেই হচ্ছে গিয়ে আমি হিসাব বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আলোচনা করে আসছি। মূলত আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো ছিল, সেই ভিডিওগুলো কিন্তু আমি তৈরি করেছিলাম হচ্ছে নবম, দশম শ্রেণী এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের কথা মাথায় রেখে। এখন থেকে আপনারা নিয়মিত যারা হচ্ছেন গিয়ে বিবিএ, এমবিএ পড়ছেন কিংবা আপনারা সিএ, এসইসিএ পড়ছেন, আপনারা কিন্তু এখন থেকে কিন্তু নিয়মিত আমার চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও পাবেন। আমি আশা করি ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেশি সহায়ক বা হেল্পফুল হবে। আর বলে রাখা ভালো যে আমি যেহেতু একজন সিএ এবং এসইসি এর স্টুডেন্ট, আমি ২ টা ডিগ্রি একসাথে পড়তেছি বর্তমানে। সাথে আমার যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলোও কিন্তু আমি আপনাদের সাথে প্রত্যেক দিনই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমাদের যেমনটা বললাম যে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। মূলত আপনারা যারা বিবিএ পড়ছেন বা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আপনারা যারা আছেন, অথবা আপনারা যারা এমবিএ পড়তেছেন মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অথবা অ্যাকাউন্টিং রিলেটেড যেই কোনো ডিপার্টমেন্টে আপনি পড়ুন না কেন বা আপনি অ্যাকাউন্টিং এর উপর অনার্স মাস্টার্স করেন, আপনার কিন্তু প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই বইটা অবশ্যই আছে। আর প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর একেবারে শুরুর যে চ্যাপ্টারটা মানে ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা হয়তো অনেকেই জানি যে আমাদের যে হিসাবের উৎপত্তি যদি জিজ্ঞেস করা হয় যে কখন শুরু হয়েছিল, এটা আসলে স্পেসিফিক্যালি কেউ মেনশন করে বলতে পারবে না যে অমুক তারিখ থেকে বা অমুক সময়কাল থেকে হিসাবের উৎপত্তি বা হিসাবে শুরু হয়েছিল। বরঞ্চ আমরা এটা বলতে পারি যে পৃথিবীর শুরু থেকেই কিন্তু হিসাবের উৎপত্তি শুরু হয়েছিল। এখন এই হিসাবটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে এটার গুরুত্ব আরো বেড়ে যাচ্ছে। এটা আমরা সবাই জানি, একেবারেই জানা কথা। কিন্তু এই হিসাবটা আমরা বর্তমানে যেভাবে খুব সহজে আমরা এটাকে রেকর্ড করতে পারতেছি, এটা কিন্তু একেবারে শুরুর দিকে কিন্তু এতটাও সহজ ছিল না। এটা খুব জটিল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এটাকে আসতে হয়েছে। আর হিসাবের যদি বলা হয় যে হিসাবের সূচনা কখন হয়েছে বা হিসাবের শুরু কখন হয়েছে, তাহলে আমরা বলতে পারি একেবারে স্টোন এজ থেকে বা প্রস্তর যুগ থেকেই কিন্তু হিসাবের শুরু হয়েছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর এই হিসাবটাকে যদি বলা হয় যে কখন থেকে এটা আসলে মানুষের বোধগম্য হতে শুরু হয়েছে বা মানুষ এটাকে রেকর্ড করতে শুরু করেছে, এটাকে মানুষ ক্লাসিফাই করতে শিখেছে এবং সামারাইজ করতে শিখেছে, তাহলে আমরা বলব হচ্ছে এই কাজটাকে কিন্তু আমাদের কাছে একেবারে যেই ব্যক্তি বা যেই মানুষটা সহজ করে দিয়েছে, উনার নাম কিন্তু সবার আগে চলে আসবে। আর সেই ব্যক্তির নাম হচ্ছে লুকা প্যাসিওলি। আমরা হয়তো যারা নবম দশম থেকে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছি, আমরা সবাই জানি যে আমরা হিসাব বিজ্ঞানের জনক কাকে বলা হয়? হিসাব বিজ্ঞানের জনক বলা হয় হচ্ছে লুকা প্যাসিওলিকে। আর এই বিখ্যাত মানুষ কিন্তু লুকা প্যাসিওলি ছিলেন একজন ধর্মযাজক, তারপর উনি ছিলেন হচ্ছে গণিতবিদ। তো এই মানুষটা হিসাব বিজ্ঞানের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ২ তরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম এর উদ্ভাবন করেছিলেন। এবং উনি কিন্তু আমাদের সামনে খুব সুন্দর করে কিন্তু ২ তরফা দাখিলা পদ্ধতিকে উপস্থাপন করেছিলেন। আর তার যে বিখ্যাত বই 'সুম্মা দ্য অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা', আমরা কিন্তু এই বইয়ের মাধ্যমেই কিন্তু আমরা মূলত দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানতে পারি। আর এই বইয়ের ৩য় অংশে বা ৩য় খণ্ডে যে খণ্ডটার নাম হচ্ছে 'দ্য কম্পিউটার অ্যাট স্ক্রিপ্টারিস', এই অংশেই কিন্তু উনি মূলত আলোচনা করেছিলেন ২ তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে। আর এই বইটা কিন্তু উনি মূলত লিখেছিলেন হচ্ছে ১৪৯৪ সালে। সো বুঝতেই পারছেন যে কত আগে উনি এই বইটা লিখেছিলেন বা এই বিষয়টা সম্পর্কে উনি কিন্তু আমাদেরকে ধারণা দিয়েছিলেন। তারপরে আমরা এতটুকু বুঝতে পারলাম যে হিসাব বিজ্ঞানের যে সূচনা বা আমাদেরকে যদি বলা হয় যে ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং, তাহলে কিন্তু আমরা কিন্তু এখন খুব সহজেই বলতে পারবো যে হিসাব বিজ্ঞানের সূচনা বা হিসাব বিজ্ঞানের শুরু কখন হয়েছিল সেটা আসলে আমরা কেউই জানি না। এটা মূলত স্টোন এজ থেকেই কিন্তু শুরু হয়েছিল। আর হিসাব বিজ্ঞানের গুরুত্ব যদি আমাদেরকে বলতে বলে তাহলে আমরা বলব যে এটার গুরুত্ব অপরিসীম। কারণ ডে বাই ডে হিসাব বিজ্ঞানের যে গুরুত্ব সেটা কিন্তু আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। এখন এখানে কিন্তু আমি যে আলোচনা করেছি, আলোচনা থেকে কিন্তু কিছু প্রশ্ন চলে আসে। আপনাদেরকে বিভিন্ন সময় এক্সামে তো জিজ্ঞেস করবেই, হয়তোবা আপনাদেরকে বিভিন্ন ইন্টারভিউতেও কিন্তু বেসিক নলেজ কতটুকু রয়েছে আপনার অ্যাকাউন্টিং সম্পর্কে সেটা ধারণা পাওয়ার জন্য জিজ্ঞেস করতে পারে যে হিসাব বিজ্ঞানের জনক কে? তাহলে আমরা জানি যে হিসাব বিজ্ঞানের জনক কিন্তু হচ্ছেন লুকা প্যাসিওলি। আর লুকা প্যাসিওলি যে বইটা লিখেছিলেন হয়তো সে বইটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে। সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে 'সুম্মা দ্য অ্যারিথমেটিকা
জিওমেট্রিয়া, প্রপোর্শনিয়েট, প্রপোর্শনালিটা। হয়তো বা আপনাকে এমনও জিজ্ঞেস করতে পারে যে লুকা ফ্যাসিয়েলে যে ২ তরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে আলোচনা করেছিলেন, এটা আসলে উনার যে বিখ্যাত বই 'সুম্মা দ্য অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা' এই বইয়ের কোন খণ্ডে উনি আলোচনা করেছিলেন? তাহলে এই বইয়ের ৩য় খণ্ডে উনি এটা আলোচনা করেছিলেন। আর ৩য় খণ্ডের নাম কি? দ্য দ্য কম্পিউটারিস্ট অ্যাট স্ক্রিপ্টারিস। আশা করছি আপনারা এখন তাহলে বুঝতে পারছেন যে হিসাব বিজ্ঞানের আসলে গুরুত্ব কতটুকু। আর এটা আমাদের কাছে এখন যেভাবে সহজ হয়ে দাঁড়িয়েছে বা সহজ হয়ে গেছে, এটা আসলে শুরুর দিকে এতটাও সহজ ছিল না। আর এটা আমাদের কাছে যে মানুষটা সহজ করেছিলেন, সে মানুষটার নাম কি বললাম? সে মানুষটার নাম হচ্ছে লুকা প্যাসিওলি। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে হিসাব বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেফিনিশন বা সংজ্ঞা। আসলে ডেফিনিশন বা সংজ্ঞা আমাদের জানা কেন দরকার? আপনারা যারা হচ্ছেন গিয়ে আ একেবারে ১ম স্টেজে রয়েছেন, বিশেষ করে হচ্ছে গিয়ে হয়তো আপনি আগে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন, আপনি এখন হচ্ছে গিয়ে বিবিএ, এমবিএ পড়তেছেন বা কমার্স ব্যাকগ্রাউন্ডে আপনি চলে এসেছেন। আপনার আসলে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আপনারা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে রয়েছেন, আপনারা হিসাব বিজ্ঞানের ডেফিনিশন একেবারে নবম, দশম শ্রেণী, একাদশ, দ্বাদশ শ্রেণীতে তো পড়ে এসেছেনই। আবার আপনারা কিন্তু সামনে বিবিএ তে পড়বেন, এমবিএ তে পড়বেন অথবা আদার্স ডিগ্রি গুলোতে কিন্তু আপনারা এটা ডেফিনিশন অনেকবারই পড়বেন। তো চলুন আমরা এখন দেখব হচ্ছে ডেফিনিশন অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। এবার আমরা হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং এর কিছু গুরুত্বপূর্ণ ডেফিনিশন সম্পর্কে জানবো। আর এখান থেকেই কিন্তু আমরা খুব সহজেই আমরা বুঝতে পারবো বা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের অ্যাকাউন্টিংটা বা হিসাব বিজ্ঞানটা আসলে আমাদের দৈনন্দিন ক্ষেত্রে এবং একই সাথে হচ্ছে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। সবার আগে যে সংজ্ঞাটা আমি বলব এটা হচ্ছে মূলত আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টের দেওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন যে সারা পৃথিবী জুড়েই কিন্তু সিপিএ খুবই ডিমান্ডেবল একটা ডিগ্রি। আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন বা অন্য যেকোনো ব্যাকগ্রাউন্ডেই হোক না কেন আপনি সায়েন্স আর্টস থেকে পড়াশোনা করেন, আপনি কিন্তু সিপিএ করতে পারেন। তো সিপিএ করার জন্য আপনাকে আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু সিপিএ করা যায় বা সিপিএ পরীক্ষা দেওয়া যায়। এটা অনেকটা এসিসি এর মতো। এসিসিএ হচ্ছে মূলত ইউকে বেসড আর সিপিএটা হচ্ছে আমেরিকান বেসড। আর সিপিএটা যেই প্রতিষ্ঠান থেকে পরিচালনা করা হয় যেমন আমি যেমনটা বললাম যে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট বা আমরা এটাকে সংক্ষেপে বলি হচ্ছে এআইসিপিএ। তো এই প্রতিষ্ঠানটা অ্যাকাউন্টিং নিয়ে একটা সংজ্ঞা দিয়েছে। সংজ্ঞাটা ছিল ঠিক এরকম: অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং ইন আ সিগনিফিসিয়েন্ট ম্যানার। নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে অ্যাকাউন্টিংটা আসলে কি। অ্যাকাউন্টিংটা হচ্ছে রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং। কি রেকর্ড করব, কি ক্লাসিফাই করব, কি সামারাইজ করব, সেটা হচ্ছে ইন আ সিগনিফিসিয়েন্ট ম্যানার অ্যান্ড ইন টার্মস অফ কি কি থাকতে পারে এখানে, ইন টার্মস অফ মানি, ট্রানজেকশন অ্যান্ড ইভেন্টস। তাহলে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখা যে অ্যাকাউন্টিংটা আসলে কি। অ্যাকাউন্টিংটা হচ্ছে রেকর্ড করা, ক্লাসিফাই করা এবং হচ্ছে গিয়ে এটাকে রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজ করা। এবং এটার সাথে কি সম্পর্ক থাকতে হবে? ইন টার্মস অফ মানির সম্পর্ক, মানে টাকার সম্পর্ক থাকতে হবে, অর্থের সম্পর্ক থাকতে হবে। এবং অর্থের সম্পর্ক থাকলেই হবে না, এটাকে ট্রানজেকশন হতে হবে। তাহলে এরপরে তারা যেটা বলছে, তারা বলতেছে যে অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং ইন এ সিগনিফিসিয়েন্ট ম্যানার অ্যান্ড ইন টার্মস অফ মানি ট্রানজেকশন অ্যান্ড ইভেন্টস হুইচ আর ইন পার্ট অ্যাট লিস্ট অফ আ ফাইন্যান্সিয়াল ক্যারেক্টার। তাহলে এটার সাথে একটা ফাইন্যান্সিয়াল ক্যারেক্টারেরও সম্পর্ক থাকতে হবে। অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য রেজাল্ট দেয়ার অফ। তাহলে এই সংজ্ঞাটা অ্যাকাউন্টিং সম্পর্কে কে বলেছে? এটা বলেছে হচ্ছে এআইসিপিএ, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। তাহলে তাদের সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে অ্যাকাউন্টিং এর প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে রেকর্ড করা, রেকর্ডিং করা। এর পরের যে কাজটা করতে হয় এটাকে ক্লাসিফাইং করা। ক্লাসিফাইং বলতে আমরা বুঝি মূলত হচ্ছে গিয়ে শ্রেণীবদ্ধ করা। এবং কিভাবে আমরা শ্রেণীবদ্ধ করবো, যেমন আমাদের অ্যাসেট গুলোকে আমরা আলাদা করতে পারি, আমাদের লাইবিলিটিস গুলোকে আমরা আলাদা করতে পারি, আমাদের ওনার্স ইকুইটি কি কি রয়েছে সেগুলোকে আমরা আলাদা করতে পারি, আমাদের রেভিনিউ গুলাকে আমরা আলাদা করতে পারি, আমাদের ইনকাম বা রেভিনিউ আলাদা করতে পারি, আমরা এক্সপেন্স গুলোকে আলাদা করতে পারি। তো এটাকে আসলে ক্লাসিফাইং করে ফেলতে হয়। তাহলে আমরা যেটা বুঝলাম যেটাকে রেকর্ড করতে হবে, রেকর্ডিং মানে হচ্ছে আমরা মূলত এটাকে বাংলায় বলি হচ্ছে লিপিবদ্ধ করা, কোনো কিছু লিখে রাখা বা ধারণ করে রাখা। যেমন আমি এই মুহূর্তে যেটা করছি, এই ভিডিওটাকে আমি রেকর্ড করছি। তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে অ্যাকাউন্টিংটা আসলে কি। অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং,
তারপরে যে জিনিসটা আসে ক্লাসিফাইং করতে হয়। অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং করতে হয় এটাকে। আর দিন শেষে মূলত এগুলা করার উদ্দেশ্যটা কি হয়? এগুলা করার মাধ্যমে কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারি। আর আমি তখনই এটাকে রেকর্ড করব, আমি তখনই এটাকে ক্লাসিফাইং করব, আমি তখনই এটাকে সামারাইজিং করব। কখন? যখন এটার সাথে হচ্ছে গিয়ে মানির সম্পর্ক থাকবে। তা না হলে কিন্তু আমরা এটাকে রেকর্ড করারও দরকার নাই, ক্লাসিফাইং করারও দরকার নাই, সামারাইজিং করারও দরকার নাই। ওই সময়টাতে আমরা এটাকে বলবো হচ্ছে ইভেন্ট। ইভেন্ট মানে আমরা যেটা বাংলায় বলি হচ্ছে কোনো একটা ঘটনা। তাহলে এটাকে অবশ্যই, অবশ্যই আমি তখনই রেকর্ড করব, তখনই আমি এটাকে ক্লাসিফাইং করব, তখনই আমি এটাকে সামারাইজিং করব, যখন এটার সাথে মানির সম্পর্ক থাকবে বা অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে। তার মানে আমরা আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট আমাদেরকে যেই সংজ্ঞাটা দিয়েছে বা AICPA আমাদেরকে যেই সংজ্ঞাটা বলছে, এই সংজ্ঞাটা থেকে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে কোনো একটা ঘটনাকে আমরা তখনই লেনদেন হিসাবে লিপিবদ্ধ করব যখন এটার সাথে অর্থের সম্পর্ক থাকবে। এরপর আমরা যদি আরো একটা সংজ্ঞা দেখি, এটা হচ্ছে গিয়ে মূলত ট্রিপল এ। আপনাকে হয়তো অনেক সময় কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে ট্রিপল এ এর ফুল মিনিং কি বা এ এর ফুল মিনিং কি। এটা কিন্তু কম বেশি আমরা যারা হচ্ছে গিয়ে কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করছি আমরা এটা সবাই জানি যে এটা নিয়ে কারোই আসলে ওইভাবে হোঁচট খাওয়ার কোনো কারণই নেই বা আমাদের ভয় পাওয়ারও এখানে কিছু নেই, কারণ এটা ট্রিপল এ একেবারে কমন একটা জিনিস। এটা কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা সবাই আশা করি জানে যে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের নামই হচ্ছে গিয়ে ট্রিপল এ। তাহলে আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি বা আপনাকে আমি যদি বলি যে ট্রিপল এ এর ফুল মিনিং কি, ধরেন আপনাকে এখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো, আপনি কিন্তু এখন যদি খুব সহজে বলে ফেলতে পারেন তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার এই ভিডিওটার প্রতি মনোযোগ রয়েছে। ট্রিপল এ এর ফুল মিনিং হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ কোশ্চেন। আপনাকে ইন্টারভিউতে বেশিরভাগ সময় কিন্তু এটাও জিজ্ঞেস করা হতে পারে যে ট্রিপল এ এর ফুল মিনিং কি। ট্রিপল এ এর ফুল মিনিং হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আমি এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন সময় জিজ্ঞেস করে। তাহলে ওনারা ট্রিপল এ অ্যাকাউন্টিং নিয়ে ওনারা যেই সংজ্ঞাটা দিয়েছে বা ওনারা যেই সংজ্ঞাটা বলেছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং রিফার টু দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, measuring and communicating economic information to permit informed judgment and decisions by use of the information। তার মানে তারা যেটা বলছে তারা কিন্তু আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টের থেকে একটু ঘুরিয়ে কথাটা বলেছে। তারা বলতেছে অ্যাকাউন্টিং রিফার টু দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, measuring and communicating economic information to permit informed judgment and decisions বাই ইউজার্স। আমরা জানি যে আসলে আমাদের যারা ইউজার্স রয়েছে অ্যাকাউন্টিং ইনফরমেশন যারা ব্যবহার করে থাকেন, আমরা জানি অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজার দুই ধরনের হয়ে থাকে। আরো বিভিন্ন ধরনের টাইপস রয়েছে, বেসিক্যালি হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার। তো ওনারা যেটা বলছেন যে এটার যারা ইউজার রয়েছে তারা কি নিতে পারে, ডিসিশন নিতে পারে। তো আসলে তাদের সংজ্ঞাটার অর্থ এরকম দাঁড়ায় যে, যে অর্থনৈতিক তথ্য নির্ভর পরিমাপ ও সরবরাহ করার পদ্ধতিতে তথ্য ব্যবহারকারীগণ তথ্য নির্ভর বিচার ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাকে হিসাব নিকাশকরণ বলা হয়। মানে অনেকটাই হচ্ছে গিয়ে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যেই সংজ্ঞাটা, এটা হচ্ছে গিয়ে আমরা বলবো না যে সেম, বাট অনেকটাই হচ্ছে গিয়ে একটু ঘুরিয়ে তারা কথাটা বলেছে, যেটা আমাদেরকে বলেছিল হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট বা AICPA। AICPA থেকে কিছুটা আলাদা করে কিন্তু আমাদেরকে এই সংজ্ঞাটা দিয়েছে হচ্ছে গিয়ে ট্রিপল এ। ট্রিপল এ কি বলছে আমি আবারও যদি একটু আপনাদেরকে ধারণা দিই। ট্রিপল এ বলছে যে অ্যাকাউন্টিং রিফার টু দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং। আইডেন্টিফাইং বলতে আমরা কোনো জিনিসকে শনাক্তকরণ বুঝে থাকি, আমরা যে কোনো কিছুকে নির্ণয় করা, শনাক্ত করা বা চিহ্নিত করা। তো ওনারা বলতেছেন যে অ্যাকাউন্টিং রিফার টু দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, দেন তারা বলতেছে হচ্ছে এটা হচ্ছে মেজারিং। মেজারিং মানে আমরা জানি যে কোনো কিছু মেজারমেন্ট করা, পরিমাপ করা। এখানে কতটুকু হতে পারে, কি হতে পারে, এটা আসলে পরিমাপ করা। তার মানে অ্যাকাউন্টিং রিফার টু দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, মেজারিং অ্যান্ড কমিউনিকেটিং।
এখন কমিউনিকেটিং শব্দটা যদি আমরা দেখি তাহলে কমিউনিকেটিং মানে আমরা আসলে যেটা বুঝি যে ধরেন তথ্য দেওয়া বা আমরা অনেকটাই কমিউনিকেশনের মতোই যে যোগাযোগ যেমন হয়ে থাকে এরকম আহ সরবরাহ করা, কোনো কিছু সরবরাহ করা, কমিউনিকেটিং। সো অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং রিফার টু দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, মেজারিং অ্যান্ড কমিউনিকেটিং। কি কি সে আইডেন্টিফাই করবে, কি মেজার করবে এবং কি কমিউনিকেট করবে বা কি কমিউনিকেটিং করবে, সেটা হচ্ছে ইকোনমিক ইনফরমেশন। তার মানে কিসের ইকোনমিক ইনফরমেশন দিয়ে কি হবে, এগুলো দিয়ে কি হবে? টু ফার্মেট ইনফর্মড জাজমেন্ট অ্যান্ড ডিসিশনস বাই ইউজার্স অফ দ্য ইনফরমেশন। এই ইনফরমেশনটা যারা ব্যবহার করবে তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। আমরা জানি যে আমাদের যেই অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন গুলো রয়েছে, বিশেষ করে আমাদের যে 5টা এফএস রয়েছে। এফএস মানে কি? আমাদের 5টা স্টেটমেন্ট রয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে এফএস। সো আমাদের 5টা স্টেটমেন্ট কি কি আপনারা হয়তো অনেকেই জানেন। আমাদের 5টা স্টেটমেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যেটাকে আমরা বলি হচ্ছে ব্যালেন্স শিট, তারপর হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এরপর হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এরপর আমাদেরকে নোটস তৈরি করতে হবে। যে এই 5টা এফএস দিয়ে আমরা মূলত বলি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই 5টা এফএস এর মাধ্যমেই কিন্তু আসলে অ্যাকাউন্টিং ইউজার যারা রয়েছেন ওনারা আসলে সিদ্ধান্তে পৌঁছান বা সিদ্ধান্ত নিতে তাদের জন্য খুব সহজ হয় যে কোনটা আসলে তারা করবে বা কোনটা তাদের জন্য ভালো হবে। পরবর্তী সিদ্ধান্তগুলো কিন্তু এফএস থেকেই নেওয়া হয়ে থাকে। তো আমরা তাহলে এখন 2টা সংজ্ঞা দেখলাম। একটা হচ্ছে গিয়ে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট আর আরেকটা হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন বা 3FOL-A। এই 2টা ওয়ার্ডই কিন্তু আপনারা ভালো করে মনে রাখবেন বা এটার অ্যাব্রিভিয়েশন গুলো মনে রাখার চেষ্টা করবেন। যে 3FOL-A এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, আর AICP এর মিনিং হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। এখন আমরা যারা আসলে বিবিএ এমবিএ পড়েছি আমরা আসলে সবাই জানি আমাদের অ্যাকাউন্টিং এর কিন্তু যে বইটা আমরা পড়েছিলাম প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এই বইটা লিখেছেন মূলত উইগেন্ট, কাইসো অ্যান্ড কিমেল। এই উইগেন্ট, কাইসো অ্যান্ড কিমেল কিন্তু খুবই জনপ্রিয় তাদের লেখা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইটা, এবং তাদের এই বিভিন্ন সময়ে কিন্তু তাদের এডিশন গুলা কিন্তু আমাদের দেশে তো পড়াই এবং অনেক দেশের কিন্তু ইউনিভার্সিটি গুলাতে এটা পড়ানো হয়ে থাকে। এই 3জন ব্যক্তি উইগেন্ট, কাইসো অ্যান্ড কিমেল, ওনারা অ্যাকাউন্টিং নিয়ে যেই সংজ্ঞাটা দিয়েছেন এই সংজ্ঞাটাও হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। আমরা জানি যে আমাদের অ্যাকাউন্টিংকে বলা হয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ, বিজনেস ল্যাঙ্গুয়েজ বলা হয়, ইনফরমেশন সিস্টেম বলা হয়। সো হিসাব বিজ্ঞানকে কিন্তু ব্যবসার ভাষা বলা হয়। এরপরে হিসাব বিজ্ঞানকে বলা হয় তথ্য ব্যবস্থা, ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেমের বাংলা হচ্ছে তথ্য ব্যবস্থা। সো অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। এই ইনফরমেশন সিস্টেম কি করে? দ্যাট আইডেন্টিফাইজ, এটা শনাক্ত করে। আইডেন্টিফাইজ মানে আমি যেটা আপনাদেরকে বললাম যে কোনো কিছুকে আসলে নির্ণয় করা, শনাক্ত করা, চিহ্নিত করা। সো আর কি করে? রেকর্ড করে। রেকর্ড মানে আমরা যেটা বললাম যে ধারণ করে রাখা, লিপিবদ্ধ করে রাখা। So, accounting is an information system that identifies, records, and communicates the economic event of an organization to interested users. এখন ইন্টারেস্টেড ইউজার্সদের কাছে কি করা হয়? হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা যা একটি সংগঠনের অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্ত করে, লিপিবদ্ধ করে ও আগ্রহী ব্যবহারকারীদের নিকট পৌঁছে দেয়। আমরা কিন্তু এখানে 3টা ডেফিনিশন আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম যে ডেফিনেশনটা আমি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে AICPA, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টের দেওয়া ডেফিনেশন। দ্বিতীয় যে ডেফিনেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে 3FOL-A, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এরপরে 3 নম্বর যে ডেফিনেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা ছিল হচ্ছে উইগেন্ট, কাইসো অ্যান্ড কিমেলের দেওয়া। এই 3টা ডেফিনেশন যদি আপনি ভালো করে খেয়াল করেন আপনি কিন্তু একটা জিনিস কিন্তু খুব সহজে চিহ্নিত করতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে ইউজার্স বা ব্যবহারকারী। দিন শেষে আমাদের এই তথ্যটা অ্যাকাউন্টিং এ আমরা যে এফএস গুলো তৈরি করছি এগুলো মূলত কে ব্যবহার করে? এটার ইউজার্সরা ব্যবহার করে। ইউজার্স 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইন্টারনাল ইউজার যেখানে মালিক পক্ষ থাকে, আর একটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল ইউজার। মালিক পক্ষ ব্যতীত বাকি যারা থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল ইউজার। এটা নিয়ে আমি অন্যদিন আরো ডিটেলস কথা বলবো। আজকে মূলত আমি
এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আসলে জানাতে চাচ্ছিলাম যে ডেফিনিশন অফ অ্যাকাউন্টিংটা আসলে আমাদের জানা দরকার। আমাদেরকে আসলে বিভিন্ন সময় ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অ্যাকাউন্টিং বা হোয়াট ইজ অ্যাকাউন্টিং, হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং। তো এই জিনিসগুলো যদি আপনি জানেন, আপনি খুব সহজে বলে ফেলতে পারবেন। আমি বলবো ৩টার সঙ্গে মনে রাখার চেষ্টা করবেন। একই সাথে হচ্ছে এই জিনিসটা মনে রাখবেন যে আপনাকে ইন্টারভিউতে কিন্তু হোয়াট ইজ অ্যাকাউন্টিং এই প্রশ্নটা করতেই পারে, অথবা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান সম্পর্কে আপনি কি জানেন, অথবা আপনাকে হয়তো বলতে পারে যে হিসাব বিজ্ঞানের একটা সংজ্ঞা দাও বা একটা ডেফিনিশন বলো। তো প্লিজ 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 আপনি এটা মনে রাখার চেষ্টা করবেন। আর এই পরের আমরা দেখবো হচ্ছে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য সমূহ, কি কি বৈশিষ্ট্য থাকে বা হিসাব বিজ্ঞানে কি কি বৈশিষ্ট্য থাকে। হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং ইজ এ সোশ্যাল সায়েন্স। হিসাব বিজ্ঞান শুধু যে অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা ইউজ করি ব্যাপারটা তা না, এটাকে কিন্তু সামাজিক বিজ্ঞানও বলা হয়ে থাকে। তো হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু সোশ্যাল সায়েন্স। আপনি এটা মনে রাখার চেষ্টা করবেন যে অ্যাকাউন্টিং ইজ আ সোশ্যাল সায়েন্স। এরপর যদি আমরা আরেকটু ভালো করে দেখি যে আর কি কি বৈশিষ্ট্য আমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দেখতে পাই। হিসাব বিজ্ঞানকে বলা হয় কলা এবং বিজ্ঞান। অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স। আপনাকে কিন্তু ইন্টারভিউতে কিন্তু এই প্রশ্নটাও করতে পারে যে হিসাব বিজ্ঞান কি সায়েন্স অথবা আর্ট। এটাও করতে পারে যে সায়েন্স এবং আর্টের মধ্যে পার্থক্য কি, আসলে কলা এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি। কমন স্বাভাবিক বিষয়, এরা জিজ্ঞেস করতেই পারে। So, আপনি আগে থেকে এগুলো প্রস্তুতি নিয়ে রাখবেন যে হিসাব বিজ্ঞানকে কেন আর্ট বলা হয়, হিসাব বিজ্ঞানকে বা অ্যাকাউন্টিং কে কেন আর্ট বলা হয়, অ্যাকাউন্টিং কে কেন সায়েন্স বলা হয়, বা আর্ট এবং সায়েন্সের মধ্যে আসলে মূলত কোনো পার্থক্য আছে কিনা। এরপরে অ্যাকাউন্টেন্ট হয়ে থাকেন বা আপনি যদি অ্যাকাউন্টিং স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এই জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে একটা সুশৃঙ্খল পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। আপনাকে প্রথম জার্নাল করতে হবে, দেন আপনাকে লেজার করতে হবে, দেন আপনাকে ট্রায়াল ব্যালেন্স করতে হবে। যদি কোনো কিছু কারেকশন করতে হয়, আপনাকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করার পরে আপনাকে তৈরি করতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আপনাকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তো আপনাকে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে হবে, আপনাকে ক্যাশ ফ্লো তৈরি করতে হবে। এছাড়াও আদার্স আমরা সাপোর্টিং হিসাবে ওয়ার্কশিট করে থাকি, আপনাকে ওয়ার্কশিট করতে হবে, বাংলা বলা হয় মেবি কার্যপত্র। তো আপনাকে কার্যপত্র তৈরি করতে হবে। এই জিনিসগুলো, এই যে আপনি সুশৃঙ্খল একটা পদ্ধতিতে যাচ্ছেন, এই জিনিসগুলো আপনাকে তৈরি করার জন্য কিন্তু আপনাকে সংরক্ষণটা বা কিপিংটা বা রেকর্ডটা কিন্তু সুশৃঙ্খলভাবে করতে হবে। ধরেন ১ তারিখের পরে ২ তারিখের লেনদেনগুলা, ২ তারিখের পরে ৩ তারিখের লেনদেনগুলা, তারপর ৪ তারিখের লেনদেনগুলা। এভাবে প্রত্যেক মাসের লেনদেনগুলাকে আপনাকে সুশৃঙ্খলভাবে ডেট ওয়াইজ সিরিয়ালি মেইনটেইন করে যেতে হবে। এখন আপনি ১ তারিখের পরে ৬ তারিখ দিয়ে রাখছেন, তারপরে গিয়ে ১৫ তারিখ দিয়ে রাখছেন, আবার গিয়ে ৩ তারিখ দিয়ে রাখছেন, হবে না। সো এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট যে লেনদেন সমূহকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা। সিস্টেম অফ কিপিং অ্যাকাউন্টস অফ ট্রানজেকশন। এরপরে যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ বা যে জিনিসটা সবার আগে মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে গিয়ে ট্রানজেকশনস মেজারেবল ইন টার্মস অফ মানি। ট্রানজেকশনস মেজারেবল ইন টার্মস অফ মানি বলতে টাকায় পরিমাপযোগ্য হতে হবে। লেনদেনগুলোকে টাকায় পরিমাপযোগ্য হতে হবে। সে ফর এক্সাম্পল আপনার অফিসে বা আপনার ফ্যাক্টরিতে অথবা আপনার অর্গানাইজেশনে কাস্টমার ভিজিট করলো। কাস্টমার ভিজিট করে আপনার সাথে কমিটমেন্ট দিয়ে গেল যে পরে এসে সে বুকিং করে যাবে বা সে পরে এসে আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে। সো এটাকে কি আপনি ট্রানজেকশন হিসাবে রেকর্ড করবেন? জীবনেও না। এটা একটা ইভেন্ট, ঘটনা। কারণ এখানে এখনো মানি বা টাকার সাথে এটা কোনো সম্পর্ক ঘটেনি। সো এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট যে আমি বারবার এই জিনিসটাই কিন্তু ফোকাস করছি যে টাকায় পরিমাপযোগ্য হতে হবে। আশা করি এটা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে গিয়ে এক্সিবিটিং ফাইন্যান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আসলে আর্থিক অবস্থার পরিবর্তনটা কিভাবে হয়। আর্থিক অবস্থার পরিবর্তনটা হয় মূলত হয় আপনার অ্যাসেট বাড়বে অথবা অ্যাসেট কমবে, বা অ্যাসেট বাড়বে একই সাথে হচ্ছে গিয়ে আপনার লাইবিলিটিস বা আপনার আদার্স যে আমাদের যে স্টেটমেন্ট গুলো এলিমেন্টস গুলো রয়েছে, আমার ইনকাম, তারপর হচ্ছে আমার এক্সপেন্স, তারপর হচ্ছে আমার ওনার সিকিউরিটি, এগুলোতেও কিন্তু বিষয় এটার প্রভাব পড়বে। অনেকটাই হচ্ছে গিয়ে আমরা যে অ্যাকাউন্টিং টিউশন করেছিলাম ঠিক সেরকম আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। তো আর্থিক
অবস্থার পরিবর্তনে যখন আসবে তখনই মনে রাখবেন যে আমার যে 5টা এলিমেন্টস রয়েছে সে 5টা এলিমেন্টস এর যেকোনো একটা বাড়বে বা কমবে, বা 2টা বাড়বে বা কমবে, বা 3টা বাড়বে বা কমবে। সেই এলিমেন্টস গুলো কি কি? আমার এলিমেন্টস গুলো হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটিজ, রেভিনিউ, আর হচ্ছে গিয়ে এক্সপেন্স। সো আশা করি এটা আপনারা বুঝে গেছেন। আর্থিক অবস্থায় পরিবর্তন করবে। এর পরের যে বিষয় হচ্ছে ডুয়েল স্পেক, যৌথ শর্ত। আমরা জানি যে এখানে দুইটা পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। এগুলো একেবারে আপনারা অনেক আগে থেকেই পড়ে আসতেছেন। তারপর হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি, মানে হচ্ছে আহ স্বতন্ত্র হতে হবে, প্রত্যেকটা লেনদেনকে আলাদা আলাদা হতে হবে। ধরেন আজকে প্রোডাক্টটা সে নিয়ে গেল বাকিতে, সো আজকে একটা লেনদেন ক্রিয়েট হলো, সে 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে কিংবা 1 মাস পরে এসে আবার সে টাকা পরিশোধ করে দিয়ে গেল। সো এই ক্ষেত্রে কি হলো? দুইটা লেনদেন কিন্তু এখানে হয়েছে, একটা ঘটনাকে ইফেক্ট করে কিন্তু দুইটা লেনদেন সংঘটিত হয়েছে। আজকে প্রোডাক্ট নিয়ে গেছে, 15 দিন পরে এসে টাকাটা দিয়ে গেছে। সে ফর এক্সাম্পল ধরে নিন আপনারা ব্যাপারটা যে এরকমই হলো সিনারিওটা। সো এটা কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা স্বতন্ত্র, একটার সাথে কিন্তু আরেকটার কোনো মিল নেই। এরপর হচ্ছে টুলস অফ ম্যানেজমেন্ট, মানে হচ্ছে ব্যবস্থাপনার হাতিয়ার। আমরা জানি যে অ্যাকাউন্টিং কে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, অ্যাকাউন্টিং কে বলা হয় ইনফরমেশন সিস্টেম, অ্যাকাউন্টিং কে বলা হয় টুলস অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার হাতিয়ার। তো এই জিনিসগুলো আসলে আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আপনি যত বেশি এগুলো মনে রাখবেন বা যত বেশি অ্যাকাউন্টিং সম্পর্কে জানবেন, আপনাকে কিন্তু তত ভালো আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন। অ্যাকাউন্টিং রিলেটেড জবগুলোর ক্ষেত্রে আপনাকে হয়তো এগুলো জিজ্ঞেস করতে পারে যে অ্যাকাউন্টিং এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আপনাকে জিজ্ঞেস করতে পারে, যে হিসাব বিজ্ঞানের কিছু বৈশিষ্ট্যের কথা বলেন। তো আপনি হয়তো ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি আপনি জানেন, আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে গুছিয়ে বলার চেষ্টা করবেন। আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে অ্যাকাউন্টিং এর ডেফিনিশন বলেন, অথবা অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য কি, অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে আর্ট অ্যান্ড সায়েন্সের মধ্যে পার্থক্য কি। তো এগুলো আসলে ইন্টারভিউর জন্য আপনাকে বিভিন্ন সময় প্রস্তুতি নিতে হবে ভালো করে। আর আমি তো জানি যে আমরা আসলে একেবারে নবম দশম শ্রেণী থেকে এগুলো আমরা পড়ে আসতেছি। তো এগুলো আমাদের জন্য আসলে যে খুব বেশি কঠিন কিছু তা না। এবার আমরা দেখবো হচ্ছে হিস্টোরি অফ ইভলিউশন অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের ক্রমবিবর্তনের ইতিহাস। আসলে কখন কবে কোথায় হিসাব বিজ্ঞানের সূচনা হয়েছিল এটা পৃথিবীর কেউ বলতে পারবে না, পৃথিবীর কোনো ইনস্টিটিউটই বলতে পারবে না। আপনি যদি স্কুল অফ বিজনেস, হার্ভার্ড স্কুল অফ বিজনেস ভালো ইউনিভার্সিটি রয়েছে, তো তার মধ্যে খুব জনপ্রিয় ইউনিভার্সিটি হচ্ছে হার্ভার্ড। হার্ভার্ডের যে স্কুল অফ বিজনেস রয়েছে তাদের যে অ্যাকাউন্টিং কোর্স গুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা জানি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি রয়েছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি রয়েছে, ম্যানচেস্টার ইউনিভার্সিটি রয়েছে, সো ইউনিভার্সিটি অফ লন্ডন রয়েছে। এছাড়াও আদার্স আরো আরো বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে। আপনি অ্যাকাউন্টিং নিয়ে সারা পৃথিবীতে গিয়ে কিন্তু স্টাডি করতে পারবেন। আপনার যদি মনে হয়ে থাকে যে আমি কমার্স নিয়ে পড়তেছি বা আমার স্বপ্ন ছিল সায়েন্স নিয়ে পড়া, কিন্তু এখন আমি কমার্সে চলে আসছি, এখানে আসলে মন খারাপ করার কিছু নেই। এমন একটা সাবজেক্ট নিয়ে আপনি পড়তেছেন যেটা সারা পৃথিবী ব্যাপী একটা জনপ্রিয়তা রয়েছে। এরপর আমরা যদি দেখি যে হিসাব বিজ্ঞানের এই যোগগুলাকে বা হিসাব বিজ্ঞানের ইতিহাসটাকে কয়েকটা যোগে ভাগ করা হয়েছে, বা এই যে ভাগ করা হয়েছে, প্রথম দিকের অ্যাকাউন্টিংটাকে বলা হতো হচ্ছে প্রস্তর যুগ, আমরা বাংলায় বলি প্রস্তর যুগ, আর ইংরেজিতে বলা হয় হচ্ছে স্টোন এজ। তারপর আসছে হচ্ছে এনসিয়েন্ট এজ, মানে আমরা বাংলায় বলি এটাকে প্রাচীন যুগ। এরপর আসছে হচ্ছে এক্সচেঞ্জ এজ, মানে বিনিময় যুগ। তো প্রস্তর যুগের দিকে কি হতো? তারা আসলে গুহায় বসবাস করতো বা বন জঙ্গলে বসবাস করতো। তারা হয়তো ফলমূল সংগ্রহ করতো। তো এভাবে করে তারা তাদের এই হিসাব, তাদের কতগুলো আসলে পণ্য মজুদ রয়েছে, কতগুলো তারা খরচ করেছে, তারা এগুলোর আসলে হিসাব রাখার চেষ্টা করতো। আর প্রাচীন যুগে এসে কিন্তু তারা একটু আপডেট হলো। এই যে সময়ে এসে তারা রশিতে গিট দেওয়া শিখলো, দেওয়ালে দাগ কাটা শিখলো। তো আমরা দেখলাম যে স্টোন এজ থেকে আসলে এনসিয়েন্ট এজে এসে তারা কিছুটা আপডেট হলো। আরেকটু বেশি আপডেট হলো যখন তারা এক্সচেঞ্জ এজে আসলো। এক্সচেঞ্জ এজ মানে আমরা বলি হচ্ছে বিনিময় যুগ। এই সময়টাতে এসে পণ্য বিনিময় শুরু হলো। ধরেন আপনার কাছে আম আছে, আমার কাছে অ্যাপেল আছে, তাহলে আপনি আমার থেকে আম নিয়ে গেলেন, আমি আপনাকে অ্যাপেল দিলাম। এভাবে করে তাদের মধ্যে আসলে পণ্য আদান প্রদান হতো। এর পরের যে এজটা, সেই এজটাকে আমরা বলি হচ্ছে মুদ্রা যুগ বা কয়েনেজ। এই সময়টাতে এসেই কিন্তু হিসাব বিজ্ঞান কিন্তু ব্যাপকভাবে কিন্তু ছড়িয়ে পড়েছিল, এবং এটা যার হাত ধরে ছড়িয়ে পড়েছিল সেটা হচ্ছে কিন্তু লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলিকে বলা হয় ফাদার অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের জনক। উনি 1494 সালে মূলত
তার যে বিখ্যাত বই সুম্মা দ্য অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, এই বইটা লিখেছিলেন। আর এই বইটারই একটা অধ্যায় ছিল দ্য কম্পিউটারিস অ্যান্ড স্ক্রিপ্টারিস। এখানে তিনি দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে কিন্তু প্রথম কথা বলেছিলেন। দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আমরা এখন মোটামুটি সবাই জানি যে প্রত্যেকটা লেনদেনে দুটা পক্ষ থাকবে, এক পক্ষ গ্রহণ করবে সুবিধা, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে, এবং এটাকে ডেবিট ক্রেডিট আকারে কিন্তু সাজাতে হবে। এরপরে আরো অনেকেই কিন্তু এসে পরবর্তী সময়ে আরো বেশি অ্যাকাউন্টিং সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, ডেফিনিশন দিয়েছেন। এরপরে এটাকে আর ডে বাই ডে আরো আপডেট করেছেন। কিন্তু মূল সূচনাটা কিন্তু করেছিলেন হচ্ছে লুকা ফ্যাসিওলি। অনেকে বলে হচ্ছে লুকা দা ফ্যাসিওলি। এটা উনি শুরু করেছিলেন হচ্ছে 1494 সালে। মূলত আপনারা বুঝতেই পারছেন যে আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কিন্তু এটা মনে রাখা যে 1994 সালে লুকা দা ফ্যাসিওলি তার বিখ্যাত বই সুম্মা দ্য অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, এই বইটি মূলত লিখেছিলেন। আর এই বইয়ের মূলত তিনি দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বা ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে কিন্তু উনি ব্যাখ্যা প্রদান করেছিলেন দ্য কম্পিউটারিজ অ্যান্ড স্ক্রিপ্টারিজ অংশে বা একটা অধ্যায়ের মধ্যে। তো আমরা আসলে অন্য কোনোদিন আরো ডিটেলস আমরা সুম্মা দ্য অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটি সম্পর্কে জানবো। উনি মূলত এই বইটাতে বীজগণিত, পাটিগণিত এবং অনুপাত বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলেন। যাই হোক, এই বিষয়টা তো আমরা বুঝলাম যে আমাদের মূলত যে বর্তমান সময়ে আমরা অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানকে দেখছি, বা আমরা এটাকে দিয়ে বিভিন্ন ধরনের রেফারেন্স তৈরি করছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের তথ্যগুলো আমরা সংরক্ষণ করছি। এই যে পদ্ধতিটা, এই যে সিস্টেমটা, এটা মূলত সূচনা হয়েছিল বা শুরু হয়েছিল যে ব্যক্তির হাত ধরে, তার নাম হচ্ছে লুকা দা পাসিওলি। এবং উনি এটা শুরু করেছিলেন কিন্তু 1494 সালে। তো বুঝতেই পারছেন উনি কত আগে এটা শুরু করেছিলেন। আর লুকা পাসিওলি ছিলেন গণিতবিদ, একই সাথে ধর্মযাজক, তিনি ছিলেন দার্শনিক। তার অনেক গুণে তিনি গুণান্বিত ছিলেন। সেই বিষয়গুলো নিয়েও আমরা পরে কথা বলবো। বর্তমান সময়ে এসে আমরা যে অ্যাকাউন্টিংটাকে দেখতে পাই, এটা তো ডে বাই ডে কিন্তু এটা আরো বেশি আপডেট হচ্ছে। কিন্তু এটাকে আমাদের এই পর্যায়ে আসতে যারা সহযোগিতা করেছিলেন, এটা মূলত শুরু হয়েছিল 1894 সালে এডিনবরা ও গ্লাসগো হিসাব বিজ্ঞানীর সমিতি সমূহকে একটি রাজকীয় চার্টার মঞ্জুর করার মাধ্যমে। এবং 1867 সালে এডিনবরা হিসাব বিজ্ঞানের সমিতিকে রাজকীয় চার্টার লাভ করে, এবং 1880 সালে লিভারপুল, লন্ডন, ম্যানচেস্টার ও শেফিল্ডের নিবন্ধিত সমিতিসমূহ একত্রিত হয়। তারা একত্রিত হয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিল যার নাম হয়েছিল দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, যেটাকে আমরা বর্তমানে ICAEW নামে চিনি। আমাদের বাংলাদেশের যে ICAB, তারাও কিন্তু ICAEW নীতি অনুসরণ করে, এবং আমরা যারা সিএ পড়তেছি, আমরা কিন্তু ICAEW এর বিভিন্ন বই এবং হচ্ছে ম্যানুয়াল যেগুলো রয়েছে সেগুলো আমরা ফলো করি। তো এটা কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু তাদের জনপ্রিয়তা রয়েছে, এবং আমাদের দেশে অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ICAEW এর ফুল মিনিং কি, এটা মনে রাখবেন দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। তাহলে এরপরে কি হলো, এরপরে হচ্ছে 1877 সালে দ্য আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পাবলিক অ্যাকাউন্টেন্ট গঠিত হলো, এবং ধাপে ধাপে এটা অনেকগুলো পরিবর্তন হলো। এবং 1957 সালে গিয়ে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, যেটাকে আমরা বলি হচ্ছে AICPA, এটার স্বীকৃতি লাভ করলো। এবং 1919 সালে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস গঠিত হলো। যাই হোক, এভাবে বিভিন্ন ধাপের পর্যায়ে গিয়ে আমরা বর্তমান সময়ে কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টিংটা একেবারেই কিন্তু আমাদের হাতের মুঠে চলে এসেছে। যে সময় অ্যাকাউন্টিংটা ম্যানুয়ালি ছিল, এখন কিন্তু এটা পুরোটাই কিন্তু সফটওয়্যারে চলে এসেছে। যেমন আমরা এখন চাইলেই কিন্তু কুইকবুক, জিরো, তারপর হচ্ছে ERP9 সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু কাজগুলো এখন করে ফেলতে পারছি, বা আমাদের অ্যাকাউন্টিং এর যেই ডাটাগুলো রয়েছে সেগুলোকে আমরা ডাটাগুলোকে কিন্তু আমরা এন্ট্রি দিতে পারছি, এবং এটা দিয়ে আমরা বিভিন্ন ইনফরমেশন বা তথ্য তৈরি করতে পারছি। তো যাই হোক, এটাই ছিল হচ্ছে মূলত আমাদের ইভলিউশন অফ অ্যাকাউন্টিং। এরপরে হচ্ছে ডিস্টিংশন বিটুইন বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং। আসলে বুক কিপিং মানে আমরা যেটা বুঝি যে কোনো কিছুকে সংরক্ষণ করে রাখা, আর অ্যাকাউন্টিং আমরা বলি হচ্ছে হিসাব বিজ্ঞান। তো এটার মধ্যে কি আসলে কোনো ডিস্টিংশন রয়েছে?
পার্থক্য রয়েছে, হ্যাঁ রয়েছে। অ্যাকাউন্টিংটা শুরুই হয় কিন্তু বুক কিপিং এর মাধ্যমে। বুক কিপিং মানে আমরা যেটা বললাম যে লিখে রাখা, সংরক্ষণ করে রাখা, টুকে রাখা। তো এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনাকে হয়তো ইন্টারভিউতে করতে পারে যে ডিস্টিংশন বিটুইন বুক কিপিং এন্ড অ্যাকাউন্টিং। হোয়াট ডু ইউ ডিস্টিংশন বিটুইন বুক কিপিং এন্ড অ্যাকাউন্টিং? বুক কিপিং মানে কি বললাম? হিসাব সংরক্ষণ করে রাখা। সো সংরক্ষণ করে রাখার অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য কি? আপনি আপনার ভাষায় সুন্দর করে বলে দিতে পারেন যে বুক কিপিংটা আসলে কি আর অ্যাকাউন্টিংটা কি? আমি যেটা আপনাকে বললাম যে বুক কিপিং মানে হচ্ছে টুকে রাখা, সংরক্ষণ করা বা লিখে রাখা। তো বুক কিপিং এর মাধ্যমেই কিন্তু আমাদের অ্যাকাউন্টিংটা শুরু হয়। অ্যাকাউন্টিং এরই একটা পার্ট হচ্ছে বুক কিপিং। তো নাই, কারণ বর্তমান থেকে একেবারে স্মল বিজনেস থেকে শুরু করে আপনার প্রোপ্রাইটরশিপ বলেন, পার্টনারশিপ বলেন, একই সাথে হচ্ছে লিমিটেড লাইবিলিটি বলেন, তারপর হচ্ছে আপনার পাবলিক লিমিটেড লাইবিলিটি, পাবলিক কোম্পানিগুলো বলেন, সকল ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে অ্যাকাউন্টিং এর ব্যবহার রয়েছে। এবং মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, চ্যারিটেবল যেসব প্রতিষ্ঠান রয়েছে সব জায়গাতেই কিন্তু হিসাবের ব্যবহার রয়েছে। তো ইম্পর্টেন্সটা আসলে বলে শেষ করা যাবে না। হিসাব বিজ্ঞানের ইম্পর্টেন্স বা গুরুত্ব কিন্তু অনেক বেশি হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যে আসলে ফাংশন অফ অ্যাকাউন্টিং নিয়ে আপনাকে ইন্টারভিউতেও কিন্তু প্রশ্ন করতে পারে। আপনি কি জানেন আসলে হিসাব বিজ্ঞানের কার্যাবলী সম্পর্কে? হিসাব বিজ্ঞানের কার্যাবলীতে আমরা দুই ধরনের কার্যাবলী দেখতে পারি, মানে কাজ দেখতে পারি। দুইটাকে দুইটা টাইপস আমরা ভাগ করি। একটা হচ্ছে স্টেওয়ার্ডশিপ ফাংশন আর একটা হচ্ছে ম্যানেজারিয়াল ফাংশন। স্টেওয়ার্ডশিপ ফাংশন কোনটা, বা এটাকে আমরা বাংলা বলি হচ্ছে তত্ত্বাবধায়ক কাজ। যেমন অর্থনৈতিক লেনদেন সমূহকে লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ করা, সংরক্ষণ করা, প্রফিট বের করা, আর্থিক অবস্থা নির্ণয় করা, এই সবগুলোকে আমরা বলি হচ্ছে স্টেওয়ার্ডশিপ ফাংশন। আর ম্যানেজারিয়াল ফাংশন মূলত ম্যানেজমেন্ট যে কাজগুলো করে থাকে, যেমন বাজেট প্রণয়ন করা, ব্যয় বা কস্ট নিয়ন্ত্রণ করা, তারপর হচ্ছে কর্মচারীদের কাজের মূল্যায়ন করা, মানে কেপিআই যেটাকে আমরা বলে থাকি, কি পারফরমেন্স ইন্ডিকেটর বা কেপিআই তৈরি করা, তারপর হচ্ছে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা এগুলাকে আসলে বের করা। সো হিসাব বিজ্ঞানের কার্যাবলী যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি জানেন আসলে হিসাব বিজ্ঞানের ফাংশন সম্পর্কে, আপনি বলবেন যে হিসাব বিজ্ঞানের ফাংশন হচ্ছে দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্টেওয়ার্ডশিপ ফাংশন আর একটা হচ্ছে ম্যানেজারিয়াল ফাংশন। স্টেওয়ার্ডশিপ ফাংশন মূলত আমরা দৈনন্দিন হিসাব বিজ্ঞানের যে কাজগুলো করে থাকি, যেমন লেনদেনগুলোকে রেকর্ড করা, সামারাইজ করা, আইডেন্টিফাই করা, তারপর হচ্ছে ক্লাসিফাইং করা, প্রফিট বের করা, ব্যালেন্স শিট তৈরি করা, সবকিছুই হচ্ছে মূলত আমাদের স্টেওয়ার্ডশিপ ফাংশনের মধ্যেই পড়ে। আর আরেকটা যে বিষয়টা বললাম সেটা হচ্ছে ম্যানেজারিয়াল ফাংশন। ম্যানেজারিয়াল ফাংশন কোনটা? ম্যানেজারিয়াল ফাংশনের মূলত আমাদের হচ্ছে বাজেট প্রিপেয়ার করা, কেপিআই তৈরি করা, কি পারফরমেন্স ইন্ডিকেটর তৈরি করা। সো যদি আপনাকে কেউ বলে এগুলো কি অ্যাকাউন্টিং এর কাজ, হ্যাঁ এগুলো তো অ্যাকাউন্টিং এরই কাজ, কারণ এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এরই একটা ফাংশন। সো অ্যাকাউন্টিং যে আসলে কত বিশাল একটা এরিয়া আপনি নিশ্চয়ই এখন বুঝে গেছেন। তো মন খারাপ করার কিছু নেই যে আমি কমার্স পড়তেছি, হ্যাঁ এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। হিসেব বিজ্ঞান সারা পৃথিবী ব্যাপী জনপ্রিয়। অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং, অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং আপনি এখন এগুলো জানেন যে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা, ফলাফল নির্ণয় করা, আর্থিক অবস্থা নিরূপণ করা, এগুলোকে টাকার অঙ্কে পরিমাপযোগ্য কিনা সেটা দেখা। সো অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ গুলো এখন কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এবার যে বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে রিলেশনশিপ অফ অ্যাকাউন্টিং উইথ আদার সাবজেক্ট। অন্যান্য সাবজেক্টের সাথে হিসাব বিজ্ঞানের কি কোনো সম্পর্ক রয়েছে? ধরেন আপনাকে জিজ্ঞেস করলো ম্যানেজমেন্টের সাথে অ্যাকাউন্টেন্টের কি কাজ, বা অ্যাকাউন্টিং এর সাথে ম্যানেজমেন্টের কি সম্পর্ক। সো ম্যানেজমেন্ট কিভাবে সিদ্ধান্তটা নিবে দিন শেষে যে তার ব্যবসা প্রতিষ্ঠানে কি এখন লাভের দিকে যাচ্ছে না লসের দিকে যাচ্ছে, সেটা তারা কি প্রফিট করতেছে না মানে লস করতেছে, তারপরে সে নতুন কোনো প্রজেক্ট নতুন করে চালু করবে কিনা, সেই সিদ্ধান্তটা কোত্থেকে পাবে? এটা তো আসমান থেকে ফেরেশতারা নিয়ে এসে তাকে দিয়ে দিবে না। এটার জন্য অ্যাকাউন্টেন্টরা যে স্টেটমেন্ট তৈরি করে সেই স্টেটমেন্ট দেখেই কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে। সো বুঝতেই পারছেন যে ম্যানেজমেন্ট কিন্তু অনেকাংশেই কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে বা এফএস এর উপরে কিন্তু নির্ভর করে। যদি এফএস ঠিক মতে না হয় তাহলে কিন্তু তাদের ডিসিশন নিতে কিন্তু অনেকটাই কিন্তু হোঁচট খেতে হবে বা ভুলভাল সিদ্ধান্ত নিবে। সো হিসাব বিজ্ঞানের সাথে ম্যানেজমেন্টের বা অ্যাকাউন্টেন্টের সাথে ম্যানেজমেন্টের কিন্তু অনেক গভীর সম্পর্ক রয়েছে। এছাড়াও অন্যান্য আদার্স যে বিষয়গুলো রয়েছে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে অ্যাকাউন্টিং এর সাথে ম্যানেজমেন্টের সম্পর্ক বুঝলাম, এখন অ্যাকাউন্টিং এর সাথে ইকোনমিক্স এর কি সম্পর্ক? ইকোনমিক্স আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কি সম্পর্ক থাকতে পারে? আমরা ইকোনমিক্স বলতে আমরা বুঝি হচ্ছে অর্থনীতি, আর অ্যাকাউন্টিং মানে হচ্ছে হিসাব বিজ্ঞান।
সো অর্থনীতির সাথে হিসাব বিজ্ঞানের কি সম্পর্ক থাকতে পারে? সো অর্থনীতির আসলে কাজ কি সেটা আপনাকে বুঝতে হবে। আপনারা যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন আপনারা হয়তো অনেকেই ভালো জানেন ইকোনমিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং সারা পৃথিবীতে অ্যাকাউন্টিং এর উপরে কিন্তু কোনো নোবেল অ্যাওয়ার্ড দেওয়া হয় না, কিন্তু ইকোনমিক্স এর উপরে কিন্তু নোবেল অ্যাওয়ার্ড দেওয়া হয় বা অর্থনীতিতে নোবেল দেওয়া হয়। তো বুঝতেই পারছেন যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইকোনমিক্স। এই ক্ষেত্রে আপনাকে ডিমান্ড এন্ড সাপ্লাই, আমরা হয়তো অনেকেই জানি যে আমাদের ইকোনমিক্স এর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে, এখানে আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই এর ম্যাথ করে থাকি। তো ধরেন আমি যদি আপনাকে বোঝানোর জন্য বলি যে আপনি যদি এই বিষয়গুলোকে নির্ণয় করতে হয়, আপনার আপনার ইনফ্লেশন আপনি নির্ণয় করতে হয়, তারপরে আপনার আনএমপ্লয়মেন্ট আপনাকে নির্ণয় করতে হয়, এগুলোর জন্য কিন্তু আপনাকে হিসাব বিজ্ঞানের শাখা নির্ভর হতে হবে। তো অ্যাকাউন্টিং এর সাথে কিন্তু ইকোনমিক্স এর কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে। কারণ দিন শেষে আপনি যদি আপনার এই বিষয়গুলো সম্পর্কে আপনি যদি সঠিকভাবে সিদ্ধান্তই না নিতে পারেন, সো আপনাকে আপনি ইকোনমিক্স যদি আপনি অ্যাকাউন্টস ঠিক মতো না মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি ওখানেও কিন্তু আপনাকে হোঁচট খেতে হবে। এখন হয়তো অনেকেই বুঝতে পারেন, ঠিক আছে বুঝলাম ইকোনমিক্স এর সাথে অ্যাকাউন্টিং এর সম্পর্ক রয়েছে, ম্যানেজমেন্টের সাথে অ্যাকাউন্টিং এর সম্পর্ক রয়েছে, কিন্তু আমার ম্যাথের সাথে অ্যাকাউন্টিং এর কি সম্পর্ক? অ্যাকাউন্টিং এর সাথে আমার ম্যাথমেটিক্স এর কোনো সম্পর্ক আছে কিনা? আমরা জানি যে হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। তো ব্যবসায়ের ভাষা যে শুধু বলা হয় তা না, হিসাব বিজ্ঞান হলো এমন একটা ভাষা যেটা কিন্তু গণিত শাস্ত্রের ক্ষেত্রেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে এবং আমাদের যেই গণিতের যে কাজগুলো আমরা করে থাকি তার বেশিরভাগই কিন্তু আমরা অ্যাকাউন্টিং এও কিন্তু ইউজ করে থাকি। তো আমাদের অ্যাকাউন্টিং এর যেই যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যা যা করতেছি এগুলো কিন্তু আমরা গণিত থেকেই কিন্তু নিয়ে আসতেছি। তো বুঝতেই পারছেন যে অ্যাকাউন্টিং এর সাথেও কিন্তু ম্যাথের একটা সম্পর্ক রয়েছে, বলা চলে যে অলমোস্ট প্রায় সেম। এবং কম্পিউটার শাস্ত্রের ক্ষেত্রে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে কম্পিউটারের ক্ষেত্রে আমাদের যেই হিসাব বিজ্ঞানের সাথে কম্পিউটার বিজ্ঞানের কি সম্পর্ক রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা খুব সহজে আনসার করতে পারি যে আমাদের বর্তমান অ্যাকাউন্টিংটা পুরোটাই কিন্তু কম্পিউটার উপর নির্ভরশীল। কম্পিউটারে যেসব সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যার গুলোর মাধ্যমেই কিন্তু আমরা হিসাব বিজ্ঞান করে থাকি। আর হিসাব বিজ্ঞান আসলে বর্তমানে এমন একটা সাবজেক্ট, আপনি কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্টিং এর যে ফ্রিল্যান্সিং ফিল্ড রয়েছে আপনি যদি এই ফিল্ডটা ভালো করে ধরে ফেলতে পারেন, বিশেষ করে ফাইবার বা আপওয়ার্কে আপনি যদি কাজগুলো ভালো করে শিখেন, এখানেও কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনাকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কুইক বুক, জিরোস, এই অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো সম্পর্কে আপনার ভালো নলেজ থাকতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে তারপরে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের সাথে অ্যাকাউন্টিং এর সম্পর্ক রয়েছে, ল এর সাথেও কিন্তু অ্যাকাউন্টিং এর সম্পর্ক রয়েছে। তো আসলে আমি আসলে বলে এগুলো আপনাকে যদি ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞেস করে আশা করি আপনার আনসার দিতে পারবেন, কিন্তু এটা মনে রাখবেন যে প্রত্যেকটা সেক্টরের সাথেই কিন্তু হিসাব বিজ্ঞানের সম্পর্ক রয়েছে। প্রত্যেকটা সেক্টরকেই কিন্তু দিন শেষে তাদের হিসাবগুলোকে কিন্তু সঠিকভাবে বা যথোপযুক্ত ভাবে কিন্তু তাদের হিসাবকে তাদেরকে সংরক্ষণ করতে হয়। তো যাই হোক, ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের সুবিধাগুলো কি কি এটা নিয়ে আমরা অন্যকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে এতক্ষণ যেই অ্যাকাউন্টিং এর ডেফিনিশন গুলো দেখলাম, ইভলিউশন দেখলাম, তারপর আমরা আসলে জানলাম যে অ্যাকাউন্টিং আমরা কোন কোন ফিল্ডে ব্যবহার করে থাকি। এখন আমরা আসলে যখন সংজ্ঞাগুলো দেখেছিলাম আমরা সংজ্ঞার মধ্যে কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করেছিলাম যে ইউজার্স বা ব্যবহারকারী, ইউজার্স বা ব্যবহারকারীরা কারা? হিসাব বিজ্ঞানের ইউজার্স বা ব্যবহারকারীদের কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে হিসাব বিজ্ঞানের ইউজার্স বা ব্যবহারকারীরা কিন্তু আমরা দুই ধরনের ব্যবহারকারী দেখি। একটা হচ্ছে ইন্টারনাল ইউজার আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার। ইন্টারনাল ইউজারকে আমরা বাংলায় বলি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর এক্সটার্নাল ইউজারদেরকে আমরা বলি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এখন অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে প্রতিষ্ঠানের ভিতরে যারা অ্যাকাউন্টিং এর সাথে জড়িত থাকে তাদেরকে আমরা বুঝে থাকি। এর মধ্যে অন্যতম হচ্ছে মালিক পক্ষ, ব্যবস্থাপক হতে পারে, তারপর হচ্ছে গিয়ে আমাদের অভ্যন্তরীণ নিরীক্ষক। আমরা এখন দেখি যে গ্রুপ অফ কোম্পানিগুলোতে বা আদার্স যেসব লিমিটেড লায়াবিলিটি কোম্পানি রয়েছে ওই কোম্পানিগুলোতেও কিন্তু আমরা ইন্টারনাল অডিট দেখতে পাই বা অভ্যন্তরীণ নিরীক্ষক দেখতে পাই। আপনারা মনে রাখবেন যে ইন্টারনাল ইউজার বা অভ্যন্তরীণ নিরীক্ষক কিন্তু আমার নিজেরও কিন্তু অডিট হয় এবং ইন্টারনাল আমি যে কাজগুলো করি আমার প্রতিষ্ঠানে সেই কাজগুলো কিন্তু ইন্টারনাল অডিটররা কিন্তু প্রত্যেক মাসে বা ২-৩ মাস পর পরই এসে কিন্তু তারা অডিট করে এবং তাদের মধ্যে নির্দিষ্ট কোনো সময় থাকে না, তারা হুট করে চলে আসতে পারে। সেজন্য আপনাকে এগুলো আগে রেডি করে রাখতে হয়। তবে হ্যাঁ, একটা মেসেজ দিয়ে আসবে। যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনাদেরকে যে অভ্যন্তরীণ নিরীক্ষক বা ইন্টারনাল ইউজার, তারাও আমরা কিছু ইন্টারনাল ইউজার দেখতে পেলাম একটা প্রতিষ্ঠানের। তার মধ্যে অন্যতম হচ্ছে ওনার্স, ম্যানেজমেন্ট, ইন্টারনাল অডিটর, তারপর হচ্ছে এমপ্লয়িজ। এখন যদি আমরা বলি তাহলে এক্সটার্নাল ইউজার কারা বা বাহ্যিক ব্যবহারকারী কারা? এই ইন্টারনাল ইউজাররা বাদে বাইরের যেসব
ব্যক্তি রয়েছে বা বাইরের যেসব প্রতিষ্ঠান রয়েছে বা বাইরের যেসব সংস্থা রয়েছে যে আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারও কিন্তু জানতে হয় বা সেও কিন্তু আমার প্রতিষ্ঠানের এফএস দেখতে চাইতে পারে। এফএস মানে আমি আবার যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে চাইতে পারে। তার মধ্যে হচ্ছে গিয়ে আমার গভর্নমেন্ট সরকার, কারণ সরকারকে আমার ট্যাক্স দিতে হয়, ভ্যাট এর সাথে সরকারের সম্পর্ক রয়েছে। সো উনি আমার এফএস দেখতে চাইতে পারে। তারপর হচ্ছে আমার যারা অ্যাকাউন্টস পেয়েবল রয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল বলতে পাওনাদার খুব বেশি তারা দেখতে চাইবে না। যদি আমি ব্যাংক থেকে লোন নিতে চাই, সো ব্যাংক রয়েছে, ব্যাংকও ধরেন লোনের ক্ষেত্রে তারা কেন দেখতে চাইবে যে আসলে আমার প্রতিষ্ঠানটা তার সে লোন পরিশোধ করার সামর্থ্য রাখে কিনা, সেটার জন্য সে দেখতে পারে। তো আমরা যেটা বললাম যে আমাদের এফএস গুলো যারা যারা দেখতে চাইতে পারে আমাদের প্রতিষ্ঠানের বাইরের, তারা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইউজার। এর মধ্যে কাস্টমার হতে পারে, বাট কাস্টমার তো খুব বেশি এসে আমাকে বলবে না যে আপনার এফএসটা আমাকে দেখান, বা পাবলিক আমাকে বলবে না আপনার এফএসটা আমাকে দেখান। কিন্তু এটা কোম্পানির ক্ষেত্রে, সোল ট্রেডার্স বা পার্টনারশিপের ক্ষেত্রে বিষয়টা আলাদা। আমরা যদি গুগল সার্চ করি, বা এখন তো আরো বিভিন্ন চ্যাট জিপিটি রয়েছে, বিভিন্ন আমাদের হাতে এখন অনেক টুলস রয়েছে, আমরা খুব সহজেই কিন্তু যেই কোনো প্রতিষ্ঠানের এফএস আমরা দেখতে পারি। কারণ বড় প্রতিষ্ঠানগুলো, যেমন আপনার পৃথিবীতে টপ 10 যেসব প্রতিষ্ঠান রয়েছে, আপনি ওদের এফিসে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এখন বের করে ফেলতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। তারা কিন্তু এগুলো পাবলিকলি শো করে, যদিও এটা এক্স্যাক্টলি মিলবে না, বা হয়তো 99% না হোক, 95% হওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে যে মিলে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এফিস গুলো আসলে সবারই দেখার অধিকার রয়েছে, রাইটস রয়েছে, এবং সেটা কিন্তু বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু পাবলিকলি কিন্তু শো করে এগুলো। যদিও সোল ট্রেডারশিপ বা পার্টনারশিপ যারা বিজনেস করে তারা এগুলো শো করবে না, বা তাদের এভাবে শো করার দরকার হয় না। কিন্তু লিমিটেড লাইবিলিটি কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি, তারা কিন্তু এগুলো কিন্তু শো করে, আপনারা অনলাইনে চাইলে কিন্তু এগুলো দেখতেও পারেন। তো আমার আসলে যে বিষয়টা আজকে আমরা এখন যেটা নিয়ে কথা বলছিলাম, যে হিসাব তথ্যের ব্যবহারকারী কয় ধরনের হয়ে থাকে। হিসাব তথ্যের ব্যবহারকারী আমরা দুই ধরনের দেখতে পাই, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার। ইন্টারনাল ইউজার কারা আর এক্সটার্নাল ইউজার কারা, নিশ্চয়ই আপনারা এখন ইন্টারভিউতে প্রশ্ন করা হয় এরকম যে আপনি কি অ্যাকাউন্টেবিলিটি আর রেসপন্সিবিলিটির মধ্যে পার্থক্য জানেন কিনা। তাহলে আপনি অবশ্যই বলবেন যে আমি জানি অ্যাকাউন্টেবিলিটি কি আর রেসপন্সিবিলিটি কি। রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার উপরে কোনো কিছু অর্পণ করা হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি সেই কাজটা অ্যাকুরেটলি করার চেষ্টা করবেন। আর অ্যাকাউন্টেবিলিটিটা হচ্ছে অনেকটা এরকম, আপনি দেখতেছেন যে এই কাজটা আপনাকে করতে বলা হয়নি, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে কাজটা আপনার জন্য করা উচিত, আপনার মূল্যবোধ আপনাকে জাগ্রত করছে যে এটা করেন, এটা করলে ভালো হবে। সো আপনি যখন রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে বা যেটা বলা হয়নি এরকমও কোনো কাজ করেন আপনার প্রতিষ্ঠানের স্বার্থে বা আপনার অর্গানাইজেশনের স্বার্থে, সেক্ষেত্রে আমরা ওটাকে বলতেছি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। এটা নিয়ে আরো অনেক ডিফারেন্স ডিফারেন্স সংজ্ঞা রয়েছে, আরো বিষয় রয়েছে, আমি জাস্ট বোঝার জন্য বিষয়টা এভাবে উপস্থাপন করলাম। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে অ্যাকাউন্টেবিলিটি আর রেসপন্সিবিলিটি কি। যাই হোক, আমাদের অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কিন্তু এটা খুবই 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 গুরুত্বপূর্ণ যে রেসপন্সিবিলিটি আসলে সঠিকভাবে পালন করা এবং দিনের কাজ দিনেই শেষ করা। তো এরপর হচ্ছে মূল্যবোধ সৃষ্টির প্রক্রিয়া, হিসাব বিজ্ঞানের ভূমিকা, এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। হিসাব বিজ্ঞানের শাখা সমূহ, আচ্ছা এটা হচ্ছে একজন হিসাব বিজ্ঞানী স্টুডেন্টের জন্য বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য যার অ্যাকাউন্টিং রয়েছে, তার এটা জানা খুবই 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 গুরুত্বপূর্ণ যে কোন কোন শাখা রয়েছে বা ব্রাঞ্চ রয়েছে, ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর ব্রাঞ্চ গুলো কি কি, আপনাকে যদি আমরা জানি যে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্রাঞ্চ রয়েছে, উত্তরাতে একটা ব্রাঞ্চ রয়েছে, গুলশানে একটা ব্রাঞ্চ রয়েছে, ধানমন্ডিতে একটা ব্রাঞ্চ রয়েছে, বা বাংলাদেশের ক্ষেত্রে বললে ঢাকাতে একটা ব্রাঞ্চ, রাজশাহীতে একটা ব্রাঞ্চ। তো এরকমই না আমরা ব্রাঞ্চের নাম শুনি, এখন অ্যাকাউন্টিং এর আবার ব্রাঞ্চ কোত্থেকে আসলো, বা অ্যাকাউন্টিং এর ব্রাঞ্চ কেমন করে হয়। দেখুন, অ্যাকাউন্টিং এরও কিন্তু অনেক ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ হচ্ছে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, যেটা নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলছি, এটাই হচ্ছে মূলত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ছাড়াও রয়েছে আমাদের কস্ট অ্যাকাউন্টিং, যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এরপরে অডিটিং। আমি কিন্তু ইতিমধ্যেই কিন্তু 5টা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ নিয়ে আপনাদের সাথে কথা বলে ফেলেছি। কি কি? প্রথমেই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, এরপর হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে অডিটিং। 4টা। আরেকটা হচ্ছে কিন্তু আমার ট্যাক্স। সো ট্যাক্স অ্যাকাউন্টিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ব্যাট অ্যান্ড ট্যাক্স। এটা কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই কিন্তু ব্যাট এবং ট্যাক্স দিতে হয়। যেমন আমরা যেই প্রতিষ্ঠানে, ধরেন আমরা এখন যেই অর্গানাইজেশন রয়েছে আমাদের এখানে, আমরা যে ফ্লোর বা আমাদের যেই জায়গাতে আমরা আমাদের কার্য পরিচালনা করছি, এটার জন্য কিন্তু আমাদেরকে ব্যাট এবং ট্যাক্স দিতে হচ্ছে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে কখনো যে আপনি যে প্রতিষ্ঠানে রয়েছেন, সেই প্রতিষ্ঠানের যে ফ্লোরটা আপনি ইউজ করছেন, সেই ফ্লোরের ব্যাট আপনাকে কত দিতে হচ্ছে, কত পার্সেন্ট দিতে হচ্ছে, বলবো যে 15%, আমাদের বাংলাদেশে 15% দিতে হয়।
একইভাবে আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেজ করি, প্রোডাক্ট কিনি, আমাদেরকে পণ্যের উপরেও কিন্তু 15% ভ্যাট দিতে হয়। সো এটা আপনার মনে রাখার চেষ্টা করবেন, আমাদের এই ভ্যাটের রেট গুলো মনে রাখার চেষ্টা করবেন। আমি নিজেই কোনো একটা ভিডিও আপনার সাথে এগুলো নিয়ে আলোচনা করবো। সো আমরা কিন্তু অ্যাকাউন্টিং এর 5টা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ ইতিমধ্যে শিখে ফেলেছি। একটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আমার কস্ট অ্যাকাউন্টিং, আমার ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, আমার অডিটিং, আর একটা হচ্ছে আমার ভ্যাট অ্যান্ড ট্যাক্স অ্যাকাউন্টিং। এরপরে আরো কিছু রয়েছে, যেমন আমার গভর্নমেন্ট অ্যাকাউন্টিং হতে পারে, সোশ্যাল অ্যাকাউন্টিং হতে পারে, ইনফ্লেশন অ্যাকাউন্টিং হতে পারে, হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং হতে পারে, যেটা আমরা জানি যে থ্রিফল এই আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন তারা এটা পরিচালিত, বা ওনারা এটা প্রথম শুরু করেছিলেন, হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং। এরপর হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, আরো আরো আদার্স লাভ 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 অনেক কিছু থাকতে পারে। কিন্তু অ্যাকাউন্টিং এর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং, তাহলে আপনি মোস্ট 5টা ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং মনে রাখবেন। অ্যাকাউন্টিং মোস্ট 5টা ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং কি কি আমি ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে বললাম। এক নাম্বার হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, অডিটিং, ভ্যাট অ্যান্ড ট্যাক্স। এটা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এরপর হচ্ছে নেচার, অ্যাকাউন্টিং এর নেচার গুলো আসলে কিভাবে হয় এগুলো নিয়ে আপনারা যখন পড়বেন, আপনারা আরো ডিটেলস এগুলো পড়া পড়বেন, তখন আপনারা এগুলো আরো ডিটেলস জানবেন। আমি জাস্ট যদি সংক্ষেপে আপনাদেরকে বলি যে ম্যানুফ্যাকচারিং কনসার্ন হতে পারে, তারপর হচ্ছে আমার সার্ভিস প্রোভাইডার অর্গানাইজেশন হতে পারে। এগুলো হচ্ছে আমার অ্যাকাউন্টিং এর নেচার। ধরেন আমার যেসব ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান রয়েছে, আমি তাদের জন্য ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান, বাংলা আমরা বলি হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকতে পারে, ব্যালেন্স শিট থাকতে পারে, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট থাকতে পারে, ক্যাশ ফ্লো থাকতে পারে। সেম ভাবে আবার যারা সার্ভিস প্রোভাইড করে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গভর্নমেন্ট, পুলিশ, হসপিটাল, বিভিন্ন চ্যারিটেবল প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এরা হচ্ছে গিয়ে সার্ভিস প্রোভাইড করছে। সো তাদেরও আবার কিন্তু ইনকাম স্টেটমেন্ট মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, লাভ ক্ষতি হিসাব তৈরি করতে হয়। এখন বলতে পারেন যে এখানে আবার লাভ ক্ষতি আসে কোত্থেকে, তাদেরকেও তাদের হিসাবগুলোকে রেকর্ড করে রাখতে হয়। সো তাদের ব্যালেন্স শিট তৈরি করতে হয় যে তাদের মধ্যে অ্যাসেট কিরকম রয়েছে, তাদের লাইবিলিটিস কিরকম রয়েছে, ওনারশিপ পরিমাণ কেমন রয়েছে। সো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে, আমাদের চারপাশে আমরা অনেক ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান দেখি, সোল ট্রেডারশিপ দেখি, পার্টনারশিপ দেখি, তাদেরকেও আসলে এই কাজগুলো করতে হয়। এছাড়া আরো কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোকে আসলে আমরা বিজনেস বলি না, অব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে, তারাও কিন্তু তাদের অ্যাকাউন্টিং হিসাবগুলোকে কিন্তু লিখে রাখে। যাই হোক, নেচার অফ অ্যাকাউন্টিংটাও কিন্তু খুবই ব্যাপক। এতক্ষণ ধরে আমরা আসলে আমাদের হিসাব বিজ্ঞানের যে পরিচিতিটা, সেই পরিচিতিটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। আর এখন বর্তমান সময়ে আমরা যে হিসাব বিজ্ঞানকে দেখি, এই হিসাব বিজ্ঞানের মূলত সূচনা, যেমন আমি বললাম যে শুরু হয়েছিল মূলত 1494 সালে। তারও আগে মানুষ হিসাব রাখতে বিভিন্ন ভাবে, কিন্তু ডাবল এন্ট্রি সিস্টেম বা দুই তরফা দাখিলা পদ্ধতির যে ইউজটা, যেই ব্যবহারটা বা যেই একটা বিস্তৃতি বা ব্যাপকভাবে যে অ্যাকাউন্টিং এর যেই প্রচার শুরু করেছিল, সেটা মূলত হয়েছিল লুকা ফ্যাসিওলির হাত ধরে। আর তিনি যে বইটা লিখেছিলেন তার সেই বিখ্যাত বইয়ের নাম ছিল হচ্ছে সুম্মা দ্য অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়ে প্রপোর্শনালিটা, যেখানে তিনি বীজগণিত, পাটিগণিত, তারপর হচ্ছে কি অনুপাত তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলেন। আর এই বইয়েরই একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল হচ্ছে দ্য কম্পিউটারিজ আর স্ক্রিপ্টারিজ, যেখানে তিনি মূলত দুই তরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে কথা বলেছিলেন। সো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্তে এসে যে হিসাব বিজ্ঞানের আসলে জনপ্রিয়তাটা কিন্তু কত বেশি ব্যাপক। আর এই আমরা বর্তমান সময়ে যে অ্যাকাউন্টিং দেখতে পাই, যে হিসাব বিজ্ঞান দেখতে পাই, এই যে এটা কিন্তু একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে। এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে আইএএস, আইএফআরএস, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা আমরা বলি, এটাকে বলা হয় আইএএস। তারপরে তৈরি হলো আইএফআরএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে আমরা দেখতে পাই এগুলো যে তৈরি করে আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। সো আপনি এগুলো আসলে আপনাকে জানতে হবে বা জানার দরকার, আমরা যারা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে, অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করি। এই আইএএসবি, যেটাকে আমরা বর্তমানে বলি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এটা কিন্তু পূর্ব নাম ছিল আইএএসসি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। কমিটি থেকে বর্তমানে এটা নাম করা হয়েছে বোর্ড। আর এটার যাত্রা শুরু হয়েছিল মূলত লন্ডনে, আর এটা ছিল হচ্ছে 1993 সালে। বর্তমান পৃথিবীতে প্রায় সব দেশেই কিন্তু আমরা আইএএসসি বা আইএএসবি যেটা আমরা বলি, এর সদস্য। আমাদের বাংলাদেশেও কিন্তু এর সদস্য, আইএএসবি সদস্য। এবং বাংলাদেশের হিসাব পেশা নিয়ন্ত্রণকারী দুটি সংস্থা। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে রাখবেন যে আমাদের দেশে যে অ্যাকাউন্টিং পেশাগুলো রয়েছে, এগুলাকে নিয়ন্ত্রণ করে মূলত দুটো সংস্থা। এর মধ্যে একটা সংস্থার নাম হচ্ছে আইসিএবি,
এটাকে বলা হয় হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। আমি নিজেও এর স্টুডেন্ট। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। আর আরেকটা হচ্ছে আইসিএমএবি, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। তো এই দুইটা প্রতিষ্ঠান কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশে হিসাব নিয়ন্ত্রণ করে থাকে। আর এই 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 আন্তর্জাতিক হিসাবটা নিয়ন্ত্রণ করা, যদি আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে অনেক সময়, যে আমাদের দেশের দুটা প্রতিষ্ঠানের নাম বলেন, বা দুটা দুটা হিসাব বিজ্ঞান পেশা নিয়ন্ত্রণ করে এমন দুটা প্রতিষ্ঠানের নাম বলেন, আপনারা খুব সহজে বলতে পারবেন যে আইসিএবি আর হচ্ছে আইসিএমএবি। আইসিএবির মিনিং হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, আর আইসিএমএবির মিনিং হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। তাহলে আইসিএবির মিনিং কি? আইসিএবি কোথায় এটা অবস্থিত? কারওয়ান বাজার। আমি যেমনটা বললাম যে আমি নিজেও আইসিএবি স্টুডেন্ট। তো 2001 সাল পর্যন্ত আইএএসবি বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড 41টি হিসাব মান এটা জারি করে। মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেশে কয়টা পেশা প্রতিষ্ঠান রয়েছে যারা আসলে অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানগুলোকে বা হিসাব পেশাজীবী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করছে। দুইটা, একটা হচ্ছে আইসিএবি আর একটা হচ্ছে আইসিএমএবি। আইসিএবির মিনিং কি? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। আর আইসিএমএবির মিনিং হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। এখন এগুলা যে প্রতিষ্ঠান বা যেখান থেকে তারা সদস্য হয়েছে, মেম্বারশিপ হয়েছে, এটা হচ্ছে আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড থেকে। যাই হোক, আজকের এই ভিডিওটা মূলত ছিল হচ্ছে একেবারেই যারা হচ্ছে গিয়ে বেসিক লেভেলের স্টুডেন্ট বা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছেন নতুন, আপনাদের জন্য। এটা শুধুমাত্র যে বিবিএ এমবিএ বা আদার যারা স্টুডেন্ট রয়েছে সিএসসি তাদের জন্য তা না, একেবারে এসিসি এইচএসসি সব ধরনের স্টুডেন্টরাই আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন। এবং এই ভিডিও থেকে আমি আশা করি আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়গুলো আপনারা এই বিষয়গুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, প্রত্যেক মানুষই আসলে ভুল ত্রুটি করে, আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না। যদি আপনি আমার পুরো ভিডিওটা দেখার পরে আপনার কাছে কোথাও মনে হয় যে আমি ভুল করেছি বা এই তথ্যটা আসলে ঠিক হয়নি, এটা সংশোধন করা দরকার, আপনি প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করেন। কমেন্ট করার সাথে সাথে আমি সেই বিষয়টা আমি নিজেও এটা সংশোধন করে নেব, বা আমি এটা নিয়ে আবার যাচাই বাছাই করব। যদি আমার দিক থেকে ভুল হয় তাহলে তো আমি আমার ভুল স্বীকার করে নিব, এবং আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেটা সঠিকভাবে বলার চেষ্টা করব। আর আমি নিজেও মনে রাখার চেষ্টা করব। একই সাথে যদি মনে হয় যে না, আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক ছিল, সেটাও আমি আপনাকে কমেন্টে জানিয়ে দিব। এছাড়াও অ্যাকাউন্টিং রিলেটেড যে কোনো বিষয় জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।